নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা ম্যাম ফ্রম অ্যাপেক্স এডুকেশন। আশা করি এইচএস ক্যান্ডিডেটদের ইংলিশের প্রিপারেশন খুব ভালো আছে। তবুও যারা ভয় পাচ্ছ বা চিন্তায় আছো এইটুকু সময়ের মধ্যে, যেহেতু ইংলিশের আগে কোনো ছুটি পাওনি, তো কোন প্রশ্নগুলো পড়ে গেলে পরীক্ষাতে কমন পাওয়ার চান্স আছে সেই প্রশ্নগুলো নিয়ে আমি চলে এসেছি। তাই ভিডিওটি স্কিপ করবে না, খুব কম সময়ের মধ্যে আমি ভিডিওটি শেষ করতে চলেছি। দেখো, 3 কোয়েশ্চেন থেকে যে 2 মার্কসের প্রশ্নগুলো আসতে পারে। হোয়াট ওয়ার দ্য 3 কোয়েশ্চেন্স দ্যাট অকার্ড ইন দ্য মাইন্ড অফ দ্য জার? জারের মাথায় কোন 3টে প্রশ্ন এসেছিল? হোয়াট ডিড দ্য জার ডু টু গেট দ্য আনসার্স টু হিজ কোয়েশ্চেন্স? তার প্রশ্নের উত্তরগুলো পাওয়ার জন্য জার কী করেছিলেন তোমরা জানো। প্রথমে তিনি রিওয়ার্ড ঘোষণা করেছিলেন, আর তারপরে সকলের কথাতে তিনি যখন সন্তুষ্ট হলেন না, তখন হারমিটের সঙ্গে দেখা করবেন ভেবেছিলেন। এটাই তোমাদেরকে লিখতে হবে। আচ্ছা, হোয়ার ডিড দ্য হারমিট লিভ? হারমিট কোথায় থাকতেন? হাউ ওয়াজ হিজ ফিজিক্যাল কন্ডিশন বা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স? তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স মানে তার দৈহিক গঠন কেমন ছিল? আচ্ছা, আমি আর সবগুলো পরপর বলছি না, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, তার কারণ সময় খুব কম। আচ্ছা, একটু ব্রড কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করিনি। এই কটা প্রশ্ন পড়লে তোমাদের কিন্তু মোটামুটি কভার হয়ে যাবে। এখান থেকে তোমরা যে কোনো প্রশ্নই দিক না কেন পেরে যাবে এই 6টা প্রশ্ন যদি তোমরা করে রাখো। দেখো, ওয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান ওয়ান্ট টু টেক রিভেঞ্জ অন দ্য জার? কেন জারের প্রতি সেই দাড়িযুক্ত ব্যক্তিটি প্রতিশোধ নিতে চেয়েছিল? তো এখানে তোমাকে লিখতে হবে জার তার ভাইকে খুন করেছিল আর তার সম্পত্তি হরফ করে নিয়েছিল, ওই ব্যাপারগুলো লিখতে হবে। হাউ ওয়াজ দ্য এনমিটি রিকনসিলিয়েটেড, মানে কীভাবে এই এনমিটিটা, তাদের মধ্যে যে শত্রুতাটা ছিল, সেটা কী করে মিল হয়ে গেল তারা, ঠিক আছে? আচ্ছা, ফরগিভ মি এটা কে বলেছিল? হু সেড দিস টু হুম, কে কাকে বলেছিল? আচ্ছা, হোয়াই ডিড হি আস্ক ফর ফরগিভনেস, কেন সে ক্ষমা চেয়েছিল? হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট, তার ফলে কী হয়েছিল? মানে এখানে জার তার প্রত্যুত্তরে কী করেছিল বা কী বলেছিল সেগুলো লিখতে হবে। আচ্ছা, ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। হু সেড দিস টু হুম, এটা হারমিট বলেছিল জারকে, তাই না? আর হাউ ওয়াজ হি আনসার্ড, এখানে কিন্তু তোমাদেরকে পুরো ব্যাপারটা খুব শর্টে লিখতে হবে যে যদি সেই জার হারমিটকে হেল্প না করতো, তাহলে সে সেই বিয়ার্ডেড ম্যানের দ্বারা আক্রান্ত হতো, তাহলে সেই অনুযায়ী তখন তার ইম্পর্টেন্ট পার্সন কে ছিল, ইম্পর্টেন্ট টাইম কোনটা ছিল, এইভাবে যে তোমাদের বইয়ে দিয়ে দেওয়া আছে সেটাকে কিন্তু সহজ করে নিজের ভাষায় লিখে দিতে হবে। আচ্ছা, ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ দ্য জার, ক্যারেক্টার অফ হারমিট। আর কি বলেছে? হাউ ডিড দ্য জার অ্যাটেন্ড দ্য উন্ডেড ম্যান, মানে সেই আহত ব্যক্তিটিকে জার কীভাবে সেবা করেছিল, ঠিক আছে? এই কটা তোমরা যদি পড়ে নাও তাহলে আর কোনো প্রশ্ন আটকাবে না। শুরু করছি হক রোস্টিং থেকে। এবার হক রোস্টিংয়ে 2 মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে, খুব বেশি না, মাত্র 10টা প্রশ্ন রেখেছি, দেখে নাও তোমরা। আচ্ছা, এখানে প্রথম যে প্রশ্নটা দিয়েছে তোমাদের, হোয়াট আর দ্য 4 থিমস অফ দ্য পোয়েম হক রোস্টিং, এটা কিন্তু তোমাদের বইতেই আছে। যারা নতুন বই পেয়েছে তারা সেগুলো দেখতে পাবে, কিন্তু তোমাদের যেহেতু পুরনো বইয়ের মধ্যে আছে, তো তোমাদের পুরনো বইতে এটা কিন্তু নেই লেখাটা। তো আমি বলে দিচ্ছি 4 থিম কী কী অ্যাকচুয়ালি। একটা হচ্ছে পাওয়ার, 2 নম্বর হবে ন্যাচারাল অর্ডার, 3 নম্বর অ্যারোগেন্স, আর 4 হচ্ছে ব্রুটালিটি। এই 4টাকে নিয়ে কিন্তু তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে? হোয়াট ইজ মিন্ড বাই নো ফলসিফাইং ড্রিম? নো ফলসিফাইং ড্রিম মানে কি? হক যে স্বপ্ন, কোনো কিছু কিন্তু স্বপ্ন শুধু দেখে না, সে যা ভাবে তা সে করে দেখায়, এই ব্যাপারটা তোমাদেরকে এখানে লিখতে হবে। আচ্ছা, তোমরা এবার স্ক্রিনশট তুলে নাও। এর পরেরগুলো আমি বলছি। ব্রড কোয়েশ্চেন, হক রোস্টিং থেকে ব্রড কোয়েশ্চেন অনেক হতে পারে, কিন্তু তোমরা যদি এই কটা তৈরি করে নিয়ে যাও আর শর্ট কোয়েশ্চেনগুলো যদি তৈরি করে নিয়ে যাও, অনেক সময় তো শর্ট দিয়েও ব্রড তৈরি হয়, আর একটা 6 মার্কসেরও থাকতে পারে। তাই তোমাদের এই সব কটা করে নিলে কিন্তু আর কোনো প্রশ্নে আটকাবে না। দেখো, ডেসক্রাইব দ্য রোল অফ নেচার ইন হক রোস্টিং। এখানে কিন্তু প্রকৃতির যে ডুয়াল রোল, মানে প্রকৃতি একবার হককে হেল্প করছে, আবার একই সঙ্গে প্রকৃতির যে একটা নিয়ম, যে প্রকৃতিতে একমাত্র ফিটেস্ট ওয়ান্সরাই কিন্তু বেঁচে থাকে বা পৃথিবীতে রাজ করতে পারে, এই যে ব্যাপারটা, বা হক যে সেখানে সবাইকে স্বীকার করছে, এটা তো তার একটা নেচার, এটা সে কী খাবে না হলে, এটা তো প্রকৃতিরই নিয়ম, এই ব্যাপারটাই কিন্তু এখানে দেখাতে হবে। আচ্ছা,
ফিচার্স অ্যান্ড প্রাউয়েস, যেটা তোমাদের বইয়েরই প্রশ্ন, এটা আসার খুব চান্স আছে। আচ্ছা, হাউ হ্যাজ হাউ হ্যাজ টেড হিউজ ডিপিক্টেড ভায়োলেন্স অ্যান্ড ব্রুটালিটি ইন দিস পোয়েম? এই পোয়েমের মধ্যে ভায়োলেন্স মানে যে ভয়ঙ্কর বা নৃশংসতার ব্যাপারটা কী করে এখানে টেড হিউজ দেখিয়েছেন সেটা তোমাদেরকে দিতে হবে। যে সে যে মুন্ডু ছিঁড়ে ফেলে, যেখানে খুশি সেখানে সে হত্যা করতে পারে, যাকে ইচ্ছা তাকে সে মানে ডেথ, সে কী করে, দ্য অ্যালটমেন্ট অফ ডেথ, এই ব্যাপারটা ওর মধ্যে দিতে পারো। দেখো তারপরের কোশ্চেনই দিয়ে দিয়েছে দ্য অ্যালটমেন্ট অফ ডেথ, আমি লিখেছি। দেখো অ্যালটমেন্ট অফ ডেথ মানে কি, মৃত্যুর যে বিধি ব্যবস্থা, এটাকে এক্সপ্লেন করতে বলছে। বা আরও কীভাবে আসতে পারে একই প্রশ্ন, হাউ ডাজ হক সি লাইফ অ্যান্ড ডেথ, জীবন এবং মৃত্যুকে হক কীভাবে দেখে, এটা কিন্তু সেম প্রশ্ন। এখানে কিন্তু কিছুটা ভায়োলেন্স অ্যান্ড ব্রুটালিটিও অ্যাড হয়ে যাবে, তাই এই তিনটে প্রশ্ন খুব রিলেটেড, একটা পড়লে আরেকটাতে হেল্প হয়ে যাবে। আচ্ছা, নো আর্গুমেন্ট অ্যাসার্ট মাই রাইট, দ্য সান ইজ বিহাইন্ড মি, এখানে কি বোঝাচ্ছে দেখো, এখানে যে একটা মেটাফোর একটা বোঝানো হচ্ছে যে সূর্যের যে ইমেজটা, সূর্য সর্বশক্তিমান, আর সূর্য যেহেতু হককে বা সেই পাখিটিকে, যে টাইটুলার বার্ড, শিরোনামাঙ্কিত পাখি, তাকে যেহেতু সে পেছন থেকে যেন তাকে সাপোর্ট করছে, যে হক যাই করুক না কেন তার সঙ্গে সূর্য তার সমর্থনে আছে, ঠিক আছে, এই বিষয়টাকে কিন্তু ফুটিয়ে তুলতে হবে। আচ্ছা, এরপরে আমি চলে আসছি অন্য একটা টপিকে। আচ্ছা, এবার শুরু করছি গ্রিন হাউস এফেক্ট। গ্রিন হাউস এফেক্টে কিন্তু তোমাদের কবিতাটাও যথেষ্ট বড়, আর প্রত্যেকটা লাইন থেকেই প্রায় প্রশ্ন উঠে আসে, তবুও যতটা সম্ভব কমের মধ্যে আমি চেষ্টা করেছি। দেখো, ওয়াই উইল দ্য গ্র্যাজুয়াল ওয়ার্মিং ট্রেন্ড গো অন, কেন এই উষ্ণতার বৃদ্ধিটা চলতে থাকবে? তোমাদের এই প্রশ্নগুলো যদি করে নাও, এই যে গ্রেইন বেলস, গ্রেইন বেলস কোনটাকে বোঝাচ্ছে? গ্রেইন বেলস বলতে যে শস্য উৎপাদন হয় যে জায়গাগুলোতে, সেটাকে বলছে গ্রেইন বেলস, ঠিক আছে। আচ্ছা, সেগুলো কি করে পোলার রিজিয়নের দিকে চলে যাবে? হাউ উইল দে স্লাইড ক্লোজার টু দ্য পোলস, পোলস মানে পোলার রিজিয়ন, উত্তর মেরু দক্ষিণ মেরু। উষ্ণতা বৃদ্ধির জন্য কী হবে, যে পোলার রিজিয়নের বরফটা গলে যাবে, ফলে সেখানে উৎপাদন তৈরি হয়, মানে উৎপাদন হতে শুরু করবে। এই ব্যাপারগুলোই তোমাদেরকে কিন্তু ফুটিয়ে তুলতে হবে। প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট তুলে নাও, আমি ধীরে ধীরে স্ক্রল করছি। এই কটাই মাত্র 10টা তোমাদের শর্ট কোয়েশ্চেন আমি রেডি করেছি। আচ্ছা, এরপর আসছে 6 মার্কসের যে প্রশ্নগুলো আছে। এখানে মজার বিষয় হচ্ছে, তোমাদের যদি শর্ট কোয়েশ্চেন দিয়ে ব্রড বানাই তাহলে তো ওই শর্টগুলো থেকে হয়েই যাবে, কিন্তু যদি ব্রড কোয়েশ্চেন দেয় তাহলে এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। আর একটু লক্ষ্য করলে দেখতে পাবে এখানে আমি 3টে প্রশ্ন দিয়েছি, 3টে প্রশ্নই কিন্তু রিলেটেড, একটা পড়লে আরেকটা পেরে যাবে। এখানে কি বলেছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেনটা, ডেসক্রাইব দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম দ্য গ্রিন হাউস এফেক্ট। গ্রিন হাউস এফেক্টের মূল বিষয়বস্তুটা এখানে লিখতে হবে, তার মানে বলতে গেলে কবিতার সারাংশ লিখে দিলেই হয়ে গেল। বা আসতে পারে হাউ হ্যাজ, এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গিয়েছে, মানে টাইপ করার সময় এখানে কার্লটন এটা হবে না, কার্ল ডেনিস হবে, যে কবিতার যে লেখক আর মানে কবি আর কি, তিনি কিভাবে তার কনসার্ন এখানে দেখিয়েছেন, যে তিনি কতটা প্রকৃতিকে নিয়ে চিন্তিত, ঠিক আছে, সেটাও একই হবে। আচ্ছা, হাউ ইজ গ্রিন হাউস হোয়াট ইজ গ্রিন হাউস এফেক্ট? গ্রিন হাউস এফেক্ট কী, এটা একটা আলাদা প্রশ্ন। গ্রিন হাউস এফেক্ট জিনিসটা কি তোমাদেরকে বলতে হবে, যে কোন গ্যাসগুলোর দ্বারা গ্রিন হাউস এফেক্ট হয়, বা গ্রিন হাউস জিনিসটা কি, ফার্স্টে ওটা বলতে পারো, তারপরে শুরু করতে পারো যে এইভাবেই গ্রিন হাউস এফেক্টটা হয়। আচ্ছা, হোয়াট ইজ দ্য, কোথায় গেল, হ্যাঁ, হোয়াট ইজ দ্য এফেক্ট অফ হিউম্যান অ্যাক্টিভিটিস অন দ্য এনভায়রনমেন্ট? এখানে কিন্তু তোমাদের কবিতার মধ্যে যে লাইন্সগুলো লেখা হয়েছে সেটাকে তোমরা নিজের ভাষায় লিখে দিতে পারো, যে কী কী চেঞ্জেস হচ্ছে শহরে বা পোলার রিজিয়নে কী চেঞ্জ হচ্ছে, ওই ব্যাপারগুলো কিন্তু তোমরা লিখতে পারো। আচ্ছা, হোয়াট ডাজ দ্য পোয়েট ফিয়ার ইন হিজ পোয়েম গ্রিন হাউস এফেক্ট? তার কবিতাতে কবি কী ভয় পেয়েছেন? এখানেও সেই একই ব্যাপারগুলো লিখতে হবে, কী কী চেঞ্জেস হচ্ছে বা এরপরে কী ঘটবে, ওই ব্যাপারগুলোই। হাউ হ্যাজ হি মেড দ্য ইউজ অফ আইরনি ইন দিস পোয়েম? এটা তোমাদের লাস্ট স্ট্যান্ডাতে আছে, যে ওখানে ওই লাইনটা তোমরা যোগ করতে পারো, উই উইল সে টু আওয়ার সেলফ, ওই জায়গাটা যে আছে, যে লেট দেম হ্যাভ আ লিটল ফান ইন দ্য সান, ওই ব্যাপারগুলো এখানে যোগ করতে পারো, ঠিক আছে।
এরপর শুরু করছি ডাউন দ্য র্যাবিট হোল 2 মার্কসের কোয়েশ্চেনগুলো। এখান থেকে তোমাদের ব্রড কোয়েশ্চেন করার প্রয়োজন নেই, কারণ তোমরা 3 কোয়েশ্চেন্স পড়লে সেখান থেকে তোমরা শর্ট ব্রড সবই করতে পারবে। তবু এটা জাস্ট হেল্পের জন্য, বাই চান্স যদি ওখান থেকে না করতে পারো বা যদি এইখান থেকে শর্ট দিয়ে ব্রড কোয়েশ্চেন আসে তাহলে তোমাদের বেশি মার্কসটা আসার সম্ভাবনা। তো সেই জন্য এই মাত্র 15টা প্রশ্ন দেখে যেও। আচ্ছা, এরপর আমি চলে যাচ্ছি সনেট নাম্বার 73। এখান থেকেও শুধু আমি আমার স্টুডেন্টদেরকে শর্ট কোয়েশ্চেনই করতে সাজেস্ট করছি, তার কারণ তোমরা যদি দুটো কবিতা করে যাও তাহলে 3 নম্বর কবিতার খুব একটা প্রয়োজন পড়ছে না। ঠিক আছে, তোমরা এখান থেকে একটু স্ক্রিনশট তুলে নাও। যারা যারা পড়ছো অ্যাকচুয়ালি তাদের জন্য আমি এটা তৈরি করেছি। আর সত্যি কথা বলতে আমি আমার স্টুডেন্টদেরকে এটা করাইনি, বাকি দুটো কবিতা আমি করিয়েছি ওদেরকে। আচ্ছা, এবার শুরু করছি রাইডার্স টু দ্য সি। এখান থেকে তোমাদের আসলে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা দেখো, ক্যারেক্টার অফ মৌরিয়া, রোল অফ সি বা হাউ হিউম্যান হেল্পলেসনেস ইজ প্রেজেন্টেড হিয়ার, ডেসক্রাইব দ্য সি অ্যাজ এ সিম্বল অফ ফেট, নেচার্স, ইনডিফারেন্সটা একসঙ্গে হতো, এটা একটু টাইপিং মিস্টেক হয়ে গিয়েছে, ইনডিফারেন্স মাঝখানে কোনো স্পেস হতো না। আচ্ছা, অ্যান্ড সোর্স অফ ইনএভিটেবল লস, এই তিনটেই প্রশ্ন কিন্তু একই রকম উত্তর হবে। ক্যারেক্টার অফ বার্টলি, এটাও ইম্পর্টেন্ট। ডেথ সিন অফ বার্টলি, মানে বার্টলি কীভাবে মারা গিয়েছিল সেই জায়গাটা থেকে প্রশ্ন, ক্যারেক্টারের থেকে বেশি ইম্পর্টেন্ট নয়, তবে এটা দেখে যেও। আচ্ছা, আই হ্যাভ সিন দ্য ফিয়ারফুলেস্ট থিং, ওই যে যখন মাইকেলকে দেখবে মৌরিয়া, সেই জায়গা থেকে এটা প্রশ্ন এসছে। হোয়াট ইজ দ্য সিন, সেই ব্যাপারটা লিখতে হবে যে কী দেখেছিল মৌরিয়া। আচ্ছা, হু ইজ দ্য স্পিকার, এটাও আসতে পারে, এটা মৌরিয়া বলেছিল। হু ইজ ব্রাইট দ্বারা, হাউ ইজ দ্য সিন কানেক্টেড টু ব্রাইট দ্বারা, ব্রাইট দ্বারার সঙ্গে এই সিনটা কী করে কানেক্টেড। আচ্ছা, কমেন্ট অন দ্য ল্যাঙ্গুয়েজ ইউজটা, এখানে যে ডায়ালেক্টিক ল্যাঙ্গুয়েজ ইউজ হয়েছে সেটা নিয়ে একটা প্রশ্ন আসতে পারে। বা রোল অফ সুপারস্টিশনস, এখানে অনেকগুলো কুসংস্কারের কথা বলা হয়েছে, সেটার একটা প্রশ্ন আসার চান্স আছে। আচ্ছা, হাউ ডিড মৌরিয়া লুজ অল হার সানস, কীভাবে তার ছেলেদেরকে মৌরিয়া হারিয়েছিল, সেটা তোমাদের একটা প্যারার মধ্যে কিন্তু বইয়ের মধ্যে আছে, সেখান থেকে তোমরা খুব ইজিলি অ্যাটেন্ড করতে পারবে। বা এভাবে আসতে পারে প্রশ্নটা, দে আর অল গান নাও, তারা এখন সবাই চলে গেছে। হু আর দে রেফার টু হেয়ার, এখানে দে বলতে কাদেরকে বোঝানো হচ্ছে, হাউ ডিড দে ডাই, কীভাবে তারা মারা গিয়েছিল। তো এখানে কিন্তু সেই ডেথের ব্যাপারটাই লিখতে হচ্ছে, প্রত্যেকটা ছেলে কীভাবে মারা গিয়েছিল। আর ডেসক্রাইব দ্য স্পিকারস মেন্টাল স্টেট হেয়ার, এখানে স্পিকারের মেন্টাল স্টেট বলতে কি, মৌরিয়া তখন যে একটা শান্ত পরিবেশে চলে গিয়েছিল, তার আর কোনো কিছুতেই কোনো যেন যায় আসে না, সেই ব্যাপারটা কিন্তু এখানে লিখতে হবে। সে যে মেনে নিয়েছিল ভাগ্যকে, সেই ব্যাপারটা লিখতে হবে। আচ্ছা, বা আসতে পারে কি, দেখো ওই একই জিনিসই, I will have no call to be going down and getting holy water in the dark nights, এখানে কেটা হবে না, যে প্রিন্ট মানে অ্যাকচুয়ালি টাইপ করেছে আর কি, তার একটু মিস্টেক হয়েছে। আফটার স্যামেইন, তো এই স্যামেইন জিনিসটা কি, এটা একটা কেল্টিক ফেস্টিভ্যাল, তোমরা জানো, আশা করি পড়েছো, যে এই সময় আর কি যারা জীবিত, লিভিং অ্যান্ড নন লিভিংদের মধ্যে যে বাউন্ডারিটা সেটা অনেকটা থিন হয়ে আসে, সেই সময়টাকে স্যামেইন বলা হয়। আচ্ছা, ডেসক্রাইব দ্য স্পিকারস মেন্টাল স্টেট, এখানেও কিন্তু মৌরিয়া সেই সত্যকে বা বাস্তবকে মেনে নিয়েছিল, সেই জিনিসটাই তোমাদেরকে আলোচনা করতে হবে। ইটস মাইকেল ক্যাথলিন, ইটস মাইকেল, এটা কে বলেছিল, হু ইজ দ্য স্পিকার, এটা নোরা বলেছিল। আচ্ছা, ওয়েন ডাজ হি অর শি সেইড দ্য কোটেড লাইন, এই কোটেড লাইনটা কখন বলেছিল, যখন ওই পুটুলি থেকে বান্ডিল থেকে কাপড়গুলো বা মোজাটা দেখে নিয়ে সে কনফার্ম হয়েছিল তখন। আবার বলছে কি, হাউ ওয়াজ ইট কনফার্ম দ্যাট ইট ওয়াজ মাইকেল যেটা ছিল সেটা কী করে সে কনফার্ম হয়েছিল। ঠিক আছে, তো এটা তোমাদেরকে একটু দেখে যেতে হবে। এরপর আসছি তোমাদের রাইটিং সাজেশন, যেটা ভেরি ইম্পর্টেন্ট। ইমেল রাইটিং এমন কিছুই না, তোমরা যদি প্যাটার্ন ফলো করে 2-1টা প্র্যাকটিস করো তাহলে সেখান থেকে কিন্তু সবগুলোই করা যায়, তাই না। দেখো এখানে কি বলছে, কাস্টমার কেয়ারকে একটা ইমেল লিখতে হবে, যে রিকোয়েস্ট করতে হবে কোনো একটা তুমি ড্যামেজ প্রোডাক্ট পেয়েছো, সেটা ফোন এখানে দিয়েছি, অন্য কিছুও হতে পারে, সেটা রিপ্লেস করতে হবে, অথবা রিফান্ড মানে টাকাটা তোমাকে ফেরত দিতে হবে সেটা।
আর কি, সাপোজ ইউর নেম অন ইউর অ্যাডমিট কার্ড ইজ মিসপেলড, নাও রাইট অ্যান ইমেল টু দ্য সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন রিকোয়েস্টিং ফর আ ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড। মানে তোমার অ্যাডমিট কার্ডের নামটা ভুল বানান চলে এসেছে এবং সেটা নিয়ে তুমি এখন একটা নতুন ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড চাইছো, সেটা নিয়ে আমাকে রিকোয়েস্ট করতে হবে। আচ্ছা, এগুলো কিন্তু তোমাদের বোর্ডের যে মানে পর্ষদের যে সাজেশন বেরিয়েছিল সেখান থেকে কিন্তু আমি দেখে প্লাস আমি নিজের কিছু অ্যাড করে তৈরি করেছি। এনকোয়ারি ফর এনি কোর্স, যে কোনো কিছু কোর্সের জন্য যে ইনকোয়ারি করা হয়, ঠিক আছে। আচ্ছা, রিকোয়েস্ট ফর স্কুল ট্রান্সফার সার্টিফিকেট, ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আমি আর সবগুলো একটা একটা করে বলছি না, তোমরা দেখে নাও, সবই তোমাদের মোটামুটি জানা টপিক। আর গ্রুপ স্টাডি প্ল্যানটা এটা একটা পার্সোনাল ইমেল। আচ্ছা, আরও একটা কি দিয়েছি দেখো পার্সোনাল ইমেলের মধ্যে, রাইট অ্যান ইমেল টু ইয়োর ফ্রেন্ড ডিসকাসিং ক্যারিয়ার প্ল্যানিং আফটার এইচএস। এইচএসের পর তুমি কী করতে চাও এটা নিয়ে বন্ধুর সঙ্গে তুমি আলোচনা করছো, এটাও একটা আসতে পারে। আচ্ছা, এনকোয়ারি অ্যাবাউট ট্যুর প্যাকেজেস, কোনো ট্যুরের প্যাকেজের জন্য ইনকোয়ারি করা। আচ্ছা, এই সমস্ত তোমরা দেখে নাও। ব্লগ রাইটিং, তোমাদের ব্লগ রাইটিংয়ের ফরম্যাট বইতেই দেওয়া রয়েছে। তোমাদেরকে 5টা পয়েন্ট করতে হবে, প্রথমে একটা টাইটেল দিতে হবে, তারপরে ইন্ট্রোডাকশানে 2-3টে লাইন দেবে, তারপরে তোমাদের মেন যে হেডিং থাকবে, আর তারপরে বুলেট পয়েন্টসের মাধ্যমে তোমাদেরকে তোমাদের মেন যে থিমটা সেটা নিয়ে আলোচনা করতে হবে খুব ছোটো ছোটো সহজ বাক্যে, আর লাস্টে একটা কনক্লুশন অ্যাড করতে হবে। আচ্ছা, দেখো হাউ টু ওভারকাম স্ট্রেস অফ এক্সাম বা স্ট্রেস অফ ফেলিয়ার বা ফিয়ার অফ ফেলিয়ার যদি আসে, ফেল হওয়ার বা ব্যর্থ হওয়ার চিন্তাকে কী করে দূর করবে, অথবা এক্সামের ভয়কে কী করে বা চিন্তাকে কী করে দূর করবে সেটা। বেনিফিটস অফ এআই বা সোশ্যাল, বেনিফিটস অ্যান্ড চ্যালেঞ্জেস দুটোই, উপকার এবং অপকার, এআই বা সোশ্যাল মিডিয়া বা মোবাইল ফোন প্রত্যেকটারই আসতে পারে। আচ্ছা, উইমেন এম্পাওয়ারমেন্ট, এটাও খুব একটা ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ ইদানিং আমরা এটা খবরটা আমরা জানি, খুব রিসেন্ট খবর, যে ওয়ার্ল্ড কাপ, যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ মেয়েরা জিতেছে, ভারতের মেয়েরা, তো সেই জন্য উইমেন এম্পাওয়ারমেন্ট এটা একটা আসতে পারে। আচ্ছা, ইম্পর্টেন্স অফ রিডিং হ্যাবিট, তারপরে ইম্পর্টেন্স অফ হেলথ এডুকেশন অ্যান্ড স্পোর্টস ইন স্কুল, ভ্যালু অফ টাইম, এগুলো কিন্তু মোটামুটি দেখেছি, খুব বেশি না, আমি টোটাল 12টা দিয়েছি, এই কটা করেছি। ঠিক আছে, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে, সবার জন্য অনেক শুভকামনা রইল। নেক্সট কোনো ভিডিওতে আবার তোমাদের সামনে আসবো।